হ্যালো ওয়েলকাম, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস না চলে এসেছি তড়িৎ প্রবাহ ও অহমের সূত্রের পার্ট 4 নিয়ে, যেখানে আমরা রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, রোধাঙ্গ এবং পরিবাহিতাঙ্গ সম্পর্কে আলোচনা করবো এই ক্লাসে। সেইটা অনেক সহজ আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম সমস্যা বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে বলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে টপিক। দাদা দাদা আমরা আগের ক্লাসে অহমের সূত্র সম্পর্কে জেনেছিলাম এবং আমরা সেই অহমের সূত্রের গাণিতিক রূপ থেকে পরিবাহীর একটা বিশেষ ধর্মের কথা জানতে পারি, যেটা হচ্ছে পরিবাহীর রোধ বা রেসিস্ট্যান্স। রোধ কি? পরিবাহী যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে, তাকে বলা হয় ওই পরিবাহীটার রোধ বা রেসিস্ট্যান্স। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত নাই। যদি এই সম্পর্কে কোথাও কোনো সমস্যা থাকে, প্লিজ কমেন্ট আমাকে জানাও, কারণ পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য। ওকে, তো চলো ভাই এরপর আরো এগিয়ে যাওয়া যাক। তাহলে কি রোধ বা রেসিস্ট্যান্স কি? রোধ হচ্ছে পরিবাহীর এমন একটা ধর্ম, রোধ হচ্ছে পরিবাহীর এমন একটা ধর্ম যে ধর্মের জন্য ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক করে যেতে পারে না, বা যাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করে, এটা আমরা বলতে পারি। নিশ্চয় বলতে পারি কিনা? একদম একদম মজার সাথে বুঝো, একদম মজার সাথে বুঝো। একটা পরিবাহী নিয়েছি, এবার সেই পরিবাহীটার মধ্যে একটা বিশেষ ধর্ম আছে, যে বিশেষ ধর্মটির জন্য আমাদের ওই পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে ঠিক মতো করে যেতে দেয় না বা পুরোপুরি বাধা সৃষ্টি করে। তো সেই বিশেষ ধর্মটি হচ্ছে ওই পরিবাহীটা রোধ বা রেসিস্ট্যান্স। পরিষ্কার করে এক কথায় বলতে পারি আমরা এই যে আমাদের পরিবাহীর যে ধর্মের জন্য, পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে, তাকে বলা হয় আমাদের ওই পরিবাহীর রোধ বা রেসিস্ট্যান্স। মানে রোধ বা রেসিস্ট্যান্স কিছুই নয়, আমাদের একটা পরিবাহীর ধর্ম বটে, একটা বিশেষ ধর্ম। আমাদের একটা পরিবাহীর রোধ যত বেশি হবে, ততই আমাদের ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যেতে পারবে না বা তড়িৎ প্রবাহের মানটা ততই কম হবে। কারণ কি, আমরা আমাদের এই ওহমের সূত্র থেকে বুঝতে পারছি যে আমাদের রোধের সাথে আমাদের প্রবাহ মাত্রা যে সম্পর্ক, সেটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক, ঠিক কিনা? মানে এখানে পরিষ্কার বুঝতে পারছি যে আমরা যদি একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীটা রোধ যত বেশি হবে, আমাদের ওই পরিবাহের মধ্য দিয়ে ততই বেশি আমাদের তড়িৎ পরিবহন করবে না বা তড়িৎ প্রবাহ মাত্রার যে মান, সেটা ততই কম হবে। আবার যদি আমরা এমন একটা পরিবাহী নিই যে পরিবাহীটার মধ্যে কিন্তু রোধের মানটা খুবই কম, তাহলে বলতে পারবো কি যে আমাদের ওই পরিবাহীটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ অনেক সহজে হবে, বেশি কষ্ট করতে হবে নাই। বলতে পারি কিনা? নিশ্চয় বলতে পারি। বলতে পারি কিনা বলো, বলো ইয়ার, কমেন্ট আমাকে জানাও। একদম সহজ জিনিস, এই রোধ আর প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক, সেটা একদম সহজ, অনেক বেশি ফানি। নিশ্চয় কিনা? একদম। তাহলে চলো ভাই, আমরা যদি এখন একটা অন্তরক বা একটা প্লাস্টিক নিই, তাহলে সেই প্লাস্টিকটার মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হতে পারবে কিনা? তখন বলবেন না, প্লাস্টিক হচ্ছে একটা অন্তরক পদার্থ। আর আমরা জানি যে আমাদের অন্তরক পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না বা তড়িৎ প্রবাহ মাত্রার মানটা শূন্য হয়। কেন হয়? কারণ আমাদের যে প্লাস্টিক বা অন্তরক পদার্থ যেসব রয়েছে, তাদের মধ্যে আমাদের এই রোধের মানটা বা রেজিস্ট্যান্সের মানটা অনেক বেশি হয়। যদি আমরা কোনো একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীটা রোধের মানটা যদি অনেক বেশি হয়, তাহলে আমাদের ওই পরিবার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বা আমাদের ওই পরিবার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারবে না।
ঠিক আছে, মানে এখানে আমরা পরিষ্কার একটা কথা বলতে পারি যে আমাদের যে অন্তর পদার্থ রয়েছে সেই অন্তর পদার্থের রোধ অনেক বেশি, ঠিক কিনা, অনেক বেশি। তার জন্যই আমাদের একটা অন্তর পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না। ওকে, ঠিক আছে, চলো ভাই এবার তুমি কমেন্ট আমাকে জানাও যে আমাদের এই জল আছে সেই জলের মধ্যে আমাদের তড়িৎ পরিবহন করতে পারে কিনা সেটা তুমি কমেন্ট আমাকে জানাও। একদম সহজে, বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে পরিষ্কার আমরা দেখলাম, পরিষ্কার আমরা বুঝতে পেলাম আমরা আমাদের অহমের সূত্র থেকে আমরা একটা পরিবাহের বিশেষ ধর্মের কথা জানতে পারছি, যেটা হচ্ছে পরিবাহের রোধ বা রেসিস্ট্যান্স। রোধ কি? রোধ হচ্ছে পরিবাহের এমন একটা ধর্ম, যে কোনো পরিবাহী সোনা, রূপো, তামা, লোহা, পিতল যা ইচ্ছা নিয়ে নাও, প্রত্যেকটা পরিবাহের মধ্যে কিন্তু আমাদের এই ধর্মটি আছে। কোন ধর্মটা? এই রোধ বা রেসিস্ট্যান্স আছে। কোন পরিবাহের মধ্যে রোধের মানটা কম আছে, কোন পরিবাহের মধ্যে রোধের মানটা বেশি আছে। আর আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি কি যে আমাদের কোন একটা পরিবাহের আমরা রোধ যত বেশি বৃদ্ধি করব ততই সেই পরিবাহের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহের মানটা কমে যাবে। আবার যদি আমরা কোনো একটা পরিবাহীর রোধের মানটা অনেক কম করে দিই তাহলে সেই পরিবাহের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ কিন্তু হবে। যদি আমরা প্লাস্টিক নিই, আবার সেই প্লাস্টিকটার মধ্যে যদি আমরা রোধের মানটা কমায় দিই বা রোধের মানটা শূন্য করে দিই, তাহলে আমাদের জানো তো সেই প্লাস্টিকটার মধ্য দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন করবে, করবে কি নাই সেটা কমেন্টে আমাকে জানাবো। ওকে, তাহলে মজা লাগছে কিনা বলো? রোধ সম্পর্কে কোথাও কোনো সমস্যা আছে না? আরে একটা বিষয়, আমাদের এই যে ধর্মটাকে এটাকে রোধ কেন বলা হচ্ছে? রোধ বলা হচ্ছে এই জন্য যে যে কি আমাদের ওদিক থেকে কোনো একটা বস্তু আসছে, আবার লোকে বলে রোধ কর, রোধ কর। রোধ মানে কি? রোধ মানে হচ্ছে বাধা। আর আমাদের এই যে পরিবাহের যে ধর্মটা, এই ধর্মটা কি করছে? আমাদের এই পরিবাহিতার মধ্যে একটা ধর্ম আছে, সেই ধর্মটাকে রোধ বলা হচ্ছে। কারণটা কি? রোধ আমাদের এই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মানকে বাধা দিচ্ছে। মানে আমাদের একটা পরিবাহের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করছে বা রোধ করার চেষ্টা করছে একটা বিশেষ ধর্ম। তার জন্য সেই বিশেষ ধর্মটিকে বলা হয় পরিবাহের রোধ বা রেসিস্ট্যান্স। রোধ কেন বলা হচ্ছে? সে বাধা দিচ্ছে কাকে? তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দিচ্ছে। একটা পরিবাহের রোধ যত বেশি, সেই পরিবাহের মধ্যে আমাদের তড়িৎ প্রবাহের মানটা ততই কম। আর বেশি কথা আমি বলছি না। যদি কোথাও সমস্যা হয় বা বেশি কথা আমি বলছি তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাও। কারণ কি এখানে বারবার বলছি, তার কারণটা হচ্ছে যে আমাদের এখান থেকে সে যে বল, নিট বল বা আমাদের বোর্ড এক্সাম বল, একটা না একটা কোয়েশ্চেন কিন্তু আসবে আসবে। এটা তোমরা মাথার মধ্যে সেট করে রাখো। ওকে, তাহলে কি আবার বলছি, রোধ কি? রোধ হচ্ছে পরিবাহের এমন একটা ধর্ম, এক পরিবাহের এমন একটা ধর্ম। রোধ হচ্ছে পরিবাহের এমন একটা ধর্ম যে ধর্মটির জন্য আমাদের ওই পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা প্রদান করে বা তড়িৎ প্রবাহিত হতে দেয় না, বা তড়িৎ প্রবাহিত হতে যাতে না পারে তার চেষ্টা করে। ওকে, বুঝতে পেরেছো তো? তাহলে কি পরিবাহের একটা বিশেষ ধর্ম আছে, আমাদের প্রত্যেকটি পরিবাহের একটা বিশেষ ধর্ম আছে, যে ধর্মটির জন্য আমাদের ওই পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে দেয় না বা তড়িৎ প্রবাহ মাত্রার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে বা রোধ করার চেষ্টা করে, তাকে বলা হয় বা সেই ধর্মটিকে বলা হয় আমাদের ওই পরিবাহের রোধ বা রেসিস্ট্যান্স। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমাদের এই রোধ বা রেসিস্ট্যান্স কোন কোন বিষয়ের অপপ্রভাবশীল, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই সম্পর্কে এবার বোঝা যাক, এবার জানা যাক। সেটা অনেক সহজেই, একদম সহজ, চাপের কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ, যদি ক্লাসের মধ্যে আমাদের ঘুম পাচ্ছে তো সেটা কমেন্ট আমাকে জানাও, যাতে পরের পরে ক্লাসের মধ্যে আর ঘুম না আসে সে ব্যবস্থা আমি একদম করে দেবো। ঠিক আছে, नाचना होगा, गाना होगा, एंजॉय होगा और भी मजा से और भी বেশি মজা হোগা। আরে কেন বলতে পারি না আমি হিন্দি? সারা বাঙালি হয়ে মুশকিল হয়ে গেছে। ওকে, আরে চলো তাহলে কি আমাদের রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই সম্পর্কে এবার আমরা জানবো। সেটা অনেক সহজে, তাহলে বলো তো আমরা যদি জল নিই তো সেই জলের মধ্যে আছে কিনা রোধ? নিশ্চয়ই আছে। আছে কিনা? নিশ্চয়ই আছে। রূপলি রোধ আছে একদম। রূপালি নাই,
রূপো রূপো ওকে ওইটা বলছি। তো দেখো ভাই, রোধ বা রেসিস্ট্যান্স কি হচ্ছে? বিভিন্ন বিষয়ের উপর, আচ্ছা পাতাও কি কি বিষয়ের উপর প্রভাব করে। ওকে ঠিক আছে, কি কি বিষয়ের উপর আমাদের রোধ বা রেসিস্ট্যান্স নির্ভর করে সেই সম্পর্কে এখন আমরা বুঝবো। রোধের উপর, রোধের উপর, এই রোধের উপর কিরে, এই রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব সম্পর্কে এবার আমরা জানবো। তাহলে কি কি বিষয় হতে পারে চলো জানা যাক। চলো, এনার্জিটাকে বজায় রাখো, এনার্জি শেষ করে দিও না। কারণ কি, আমরা এবারে তো বুঝবো অনেক বেশি মজার সাথে, ইয়ার অনেক বেশি মজার সাথে। তাহলে কি, এক নম্বর হচ্ছে পরিবাহীর আকার। আমরা যে সমস্ত পরিবাহী নিচ্ছি, তো সেই পরিবাহীর আকারটা কেমন, সেই আকারের অপরও কিন্তু নির্ভরশীল করে আমাদের পরিবাহীর রোধ। রে, পরিবাহীর আকার মানে বুঝতে পারছিস তো যে পরিবাহীর আকারটা, আরে আধার বলছি রে ভাই, আধার কার্ড লাগছে কি? হুম, পরিবাহীর আকার। ওকে, দেখো কি হচ্ছে পরিবাহীর আকার। আমরা যদি একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীটার আকারটা কেমন বটে, মোটা বটে কি সরু বটে, লম্বা বটে কি ছোট বটে, সেই পরিবাহীটার আকারের উপর নির্ভরশীল করে আমাদের রোধ কেমন। তাহলে কেমন আকারটা হলে আমাদের ওই পরিবাহীটার রোধটা বেশি হবে, আর কেমন আকারটা হলে আমাদের ওই পরিবাহের রোধটা কম হবে, সেই সম্পর্কে চলো বুঝে নেওয়া যাক। তাহলে নম্বর ওয়ান হচ্ছে পরিবাহীর আকার। মানে আমাদের একটা পরিবাহীর আকারের উপর নির্ভরশীল হয় আমাদের পরিবাহের রোধ বা রেসিস্ট্যান্স। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তো মনে করো আমরা একটা, কিরে, আমরা একটা এইরকম একটা মোটা পাইপ নিলাম আর এইরকম একটা সরু পাইপ নিলাম। তো এখন বলো তো যে আমরা এই মোটা পাইপটার মধ্য দিয়ে যদি জল পাঠাই, তাহলে এই মোটা পাইপটার মধ্য দিয়ে জল বেশি প্রবাহিত হতে পারবে, নাকি আমাদের এই সরু পাইপটার মধ্য দিয়ে জল বেশি প্রবাহিত হতে পারবে? তাহলে আমরা চোখ বন্ধ করে পরিষ্কার বলে দেবো, দাদা কি যে বলছেন, কি বলছেন আপনি? আমাদের এটা হচ্ছে মোটা পাইপ, কি এটা মোটা আছে, ইয়ার প্রস্থ বেশি আছে, মানে এর মধ্য দিয়ে বেশি জল প্রবাহিত হতে পারবে। জানো না, মোটা পাইপের মধ্যে দিয়ে বেশি জল প্রবাহিত হতে পারবে, ঠিক কি নাই? একদম ঠিক। আর আমাদের এই যে সরু পাইপ, এই সরু পাইপটার মধ্য দিয়ে জল প্রবাহিত হতে বেশি পারবে নাই। মানে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি, যদি আমরা একটা মোটা পাইপ আর একটা সরু পাইপ নিই, তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারি যে আমাদের মোটা পাইপটার মধ্য দিয়ে জল বেশি প্রবাহিত হতে পারবে, আর আমাদের এই সরু পাইপের মধ্য দিয়ে জল কম প্রবাহিত হতে পারবে। ঠিক তেমনি, ঠিক তেমনি আমাদের জলের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার একটা বিশেষ সম্পর্ক আছে কিনা, একটা বিশেষ মিল আছে কিনা? নিশ্চয় আছে, যে সম্পর্কে আমরা প্রথম ক্লাস থেকে আলোচনা করে আসছি। নিশ্চয়, একদম ঠিক। মানে আমরা বুঝতে পারছি যে আমাদের জলের প্রবাহ বা তড়িৎ প্রবাহ, যে প্রবাহ হোক, আমরা যদি একটা মোটা পরিবাহী নিই, সেই মোটা পরিবাহীটির মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার মানটা অনেক বেশি হবে। মানে কি, আমাদের ওই পরিবাহী বা মোটা পরিবাহের মধ্য দিয়ে আমাদের বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হতে পারবে, মানে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা বেশি হবে। আর আমরা একটা সরু পাইপ নিলে তার মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হতে ঠিক করে পারবে না, বা তড়িৎ প্রবাহিত অনেক কম হতে পারবে, বা তড়িৎ প্রবাহ মাত্রার মানটা অনেক কম হবে। এটা আমরা এখান থেকে বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে কি, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা যদি একটা মোটা পরিবাহী নিই, একটা সরু পাইপ নিই, সরু পরিবাহী নিই, তাহলে বলতে পারি যে আমাদের পরিবাহী যত বেশি মোটা হবে, আমাদের একটা পরিবাহী যত বেশি মোটা হবে, ততই তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে, মানে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা তত বেশি হবে। আর আমরা জানি আর সমানুপাতি 1/I, মানে আমাদের এই পরিবাহীতে যখন আমাদের কি হচ্ছে, আমাদের এই পরিবাহীতে কি হচ্ছে, আমাদের তড়িৎ প্রবাহিত হতে বেশি পাচ্ছে, মানে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা
বেশি হচ্ছে। আর এখানে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা বেশি মানে কি, আমাদের এই পরিবাহীতে রোধটা কম। মানে এখানে আমরা একটা কথা পরিষ্কার দেখতে পাচ্ছি বা একটা কথা পরিষ্কার বলতে পারি যে আমাদের যত বেশি মোটা হবে পরিবাহী ততই তার রোধটা কম হবে, আর যত বেশি রোধটা কম হবে ততই তার মধ্যে দিয়ে বেশি তড়িৎ পরিবহন করতে পারবে বা তড়িৎ প্রবাহ মাত্রার মানটা বেশি হবে। যদি কোনো সমস্যা হয়, যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে এটা, তো প্লিজ প্লিজ আরে প্লিজ কমেন্ট করো ইয়ার, কমেন্টে জানাও কোথায় সমস্যা হচ্ছে, চিন্তার কি আছে, আমি তো আছি না, তোমাদের ফ্রেন্ড সাইজ হেয়ার, তো হোয়াই আর ইউ আর অ্যাফ্রাইড ব্রো? ওকে, কমেন্টে জানাও কোথায় কি সমস্যা হচ্ছে। ওকে, তাহলে কি বুঝতে পারি যে আমরা যদি আমাদের পরিবাহিনী একটা মোটা পরিবাহিনী একটা সরু পরিবাহিনী, তাহলে পরিষ্কার বলতে পারি যে মোটা পরিবাহীটার মধ্যে রোধের মানটা কম হবে, আর আমাদের সরু পরিবাহীটার মধ্যে দিয়ে রোধের মানটা বেশি হবে। এখানে আমাদের মোটা পরিবাহের মধ্য দিয়ে আমাদের প্রবাহ মাত্রার মানটা বেশি, তাই রোধটা কম। আমাদের সরু পরিবাহের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার মানটা কম, তাই রোধটা বেশি। মানে এখানে বলতে পারি কি, নাম্বার ওয়ান পরিষ্কার বলতে পারি যে আমাদের পরিবাহের আকারের ওপর আমাদের রোধ কিন্তু নির্ভরশীল আছে। আমাদের পরিবাহীটা, আমাদের কোন পরিবাহী যত বেশি সরু হবে ততই তার রোধটা বেশি হবে, এবং আমাদের কোন পরিবাহী যত বেশি মোটা হবে ততই তার রোধের মানটা কম হবে। পরিষ্কার? ডাউট ক্লিয়ার? অবশ্যই ডাউট ক্লিয়ার। কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নেই। ওকে, চলিए चलिए फिर और देखते हैं। তো কি আমাদের মোটা আর সরু পরিবাহীর ওপর আমাদের রোধ কিন্তু নির্ভরশীল। আমাদের পরিবাহী যত বেশি মোটা হবে ততই সেই পরিবাহীটা রোধ কম হবে, এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা বেশি হবে। আবার যত আমরা আমাদের কোন একটা পরিবাহীকে সরু নিব ততই সেই সরু পরিবাহীর মধ্য দিয়ে আমাদের রোধের মানটা বেশি হবে, মানে সেই সরু পরিবাহীটার মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার মানটা কম হবে। ঠিক? ঠিক তো? একদম কোনো সমস্যা নাই, একদম বাচ্চাদের মতো করে বুঝো, একদম সহজ করে, জীবনেও ভুলবে না ইয়ার। কি করে ভুলবে? আরে ভুলার মতো পরিস্থিতি আমি রাখবো না। ওকে, চিন্তার কোনো কারণ নেই ভাই, চিন্তার কোনো কারণ নেই, একদম मजे से करो, मजे से बुझो, मजे से नंबर तुलो। ओके, ठीक है, तो चलिए फिर इसको भी देखना पड़ता है, ये ऑफ हो गया तो हमारा ऑफ हो गया। ओके, ঠিক আছে, চলো তাহলে কি আমরা পরিবাহের আকার দেখলাম, কি দেখলাম আকারটা, নাম্বার ওয়ান দেখলাম মোটা সরু। তাহলে কি যদি বলা হয় যে আমরা আমাদের রোধ কোনটা ভালো হবে, মোটা পরিবাহের মধ্যে দিয়ে রোধ বেশি নাকি সরু পরিবাহের মধ্যে দিয়ে, তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাবে তোমরা কি বুঝতে পারলে। নিশ্চয়ই? ওকে 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 ওকে। 2 নাম্বার বলতে পারি কি, লম্বা আর খাটো। এই লম্বা খাটো, ওকে চালিয়ে দেখতে। হ্যাঁ, তো মনে করো আমাদের এই একটা এত লম্বা পাইপ আছে, আরেকটা আমাদের এত লম্বা পাইপ আছে, তাহলে বলো তো আমাদের জল, আমাদের জল এই লম্বা পাইপটার মধ্য দিয়ে জলদি প্রবাহিত হতে পারবে, নাকি আমাদের এই সরু পরিবাহীটার মধ্যে দিয়ে জল তাড়াতাড়ি প্রবাহিত হতে পারবে? সেটা তুমি কমেন্টে আমাকে জানাও। ওকে, তাহলে নিশ্চয়ই বলতে পারবো যে আমাদের একটা পরিবাহী যত ছোট হবে, ঠিক আছে, আমাদের একটা পরিবাহী যত ছোট হবে তার মধ্য দিয়ে আমাদের জল ততই প্রবাহিত হতে পারবে, তত বেশি প্রবাহিত হতে পারবে। আমরা যদি আমাদের লম্বা পরিবাহী নিই তাহলে সেই লম্বা পরিবাহীর মধ্য দিয়ে আমাদের জল ততই কম প্রবাহিত হতে পারবে, ঠিক না? ঠিক তেমনই তো আমরা যদি একটা লম্বা পরিবাহী নিই আরেকটা আমরা খাটো পরিবাহী ছোট একটা পরিবাহী নিই, তাহলে বলতে পারবো যে আমাদের লম্বা পরিবাহীটার মধ্যে কি হবে, আমাদের তড়িৎ পরিবহন ঠিক ঠিক মতো করে করতে পারবেন নাই, বা আমাদের তড়িৎ পরিবহনের মানটা কম হবে। যেমন আমরা একটা লম্বা পাইপ নিই, সেই লম্বা পাইপে যেমন জল পরিবহনের মানটা কম হচ্ছে, ঠিক তেমনি আমাদের একটা লম্বা ধাতুতে বা একটা লম্বা পরিবাহীতে আমাদের তড়িৎ পরিবহনের মানটা কম হয়। মানে বলতে পারি যে আমাদের এই লম্বা পরিবাহীতে তড়িৎ পরিবহন বা তড়িৎ প্রবাহ মাত্রা কম, প্রবাহ মাত্রার মানটা কম হচ্ছে, মানে কি এর মধ্যে রোধের মানটা নিশ্চয় বেশি, ঠিক কিনা? একদম। আবার বলতে পারি যে আমাদের ছোট একটা পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হতে ভালো পারে বা বেশি পারে, তার জন্য বলতে পারি যে আমাদের এই ছোট যদি একটা পরিবাহী নিই তার মধ্যে থেকে তড়িৎ পরিবহন করতে বেশি পারবে বা তড়িৎ প্রবাহ মাত্রার মানটা বেশি হবে,
ঠিক আছে? তো তাহলে কি বলতে পারি যে আমাদের এইটার মধ্যে যখন তড়িৎ প্রবাহ মাত্রার মানটা বেশি হচ্ছে মানে কি এর মধ্যে রোধের মানটা কম হবে, ঠিক না? এনার্জি লস হয়নি, আমি আস্তে আস্তে বললাম যাতে ভালো করে বুঝতে পারো, ভালো করে শুনতে পারো, ঠিক আছে? যাতে মাথার মধ্যে পুরো সেট হয়ে যায়। ওকে, ঠিক আছে তো? একদম ঠিক। তাহলে এটা বেশি বুঝতে পারলে, তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে আমরা যদি আমাদের পরিবাহীর আকার দেখতে চাই তাহলে সেই পরিবাহীর আকারের উপর কিন্তু আমাদের রোধ নির্ভর করে। যদি আমাদের কোনো একটা পরিবাহী অনেক লম্বা হয় তাহলে সেই যত বেশি লম্বা হবে ততই তার মধ্যে কি হবে, রোধের মানটা বাড়বে। তাহলে কি, যদি আমরা একটা লম্বা পরিবাহী নিই একটা ছোট পরিবাহী নিই তাহলে বলতে পারবো কি যে লম্বা পরিবাহীটার মধ্যে আমাদের রোধের মানটা বেশি আছে এবং আমাদের ছোট পরিবাহীটার মধ্যে রোধের মানটা কম আছে। আবার যদি আমরা মোটা পরিবাহী নিই এবং সরু পরিবাহী নিই তাহলে বলতে পারবো কি যে আমাদের মোটা পরিবাহীটির মধ্যে রোধের মানটা কি আছে, কম আছে এবং সরু পরিবাহীটার মধ্যে আমাদের রোধের মানটা বেশি আছে। ঠিক আছে, ঠিক আছে কিনা? নিশ্চয়ই বুঝতে পেরেছি, কোনো সমস্যা আমাদের নাই। ওকে, কোনো সমস্যা আমাদের নাই। তাহলে পরিবাহী দীর্ঘ হলে প্রবাহকে বেশি পথ অতিক্রম করতে হয়, তাই রোধও বেশি হয়। ওকে, চলো তাহলে দীর্ঘ পরিবাহীর রোধ বেশি এবং সরু পরিবাহীরও রোধটা বেশি। মোটা পরিবাহীর রোধ কম এবং ছোট পরিবাহীর রোধ হচ্ছে কম। ঠিক আছে তো? যদি কোথাও কনফিউশন সৃষ্টি হয়েছে বা প্রবলেম হয়েছে প্লিজ কমেন্ট আমাকে জানাও। আবার বলছি, বারবার বলছি, আমাদের এখানে ইন্ট্রোভার্টদের কোনো জায়গা নেই, আমরা এক্সট্রোভার্ট হতে চাই, আমরা বেশি বেশি প্রশ্ন করতে চাই, বেশি বেশি শিখতে চাই। তাই জন্য বলছি কমেন্টে করো ইয়ার, কমেন্টে জানাও যে কোথায় সমস্যা হচ্ছে। ওকে 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 তাহলে কি পরিবাহীর আকারের উপর আমাদের রোধ কিভাবে নির্ভরশীল সেই সম্পর্কে আমরা পরিষ্কার দেখতে পেলাম। কোনো সমস্যা নেই, अरे কোনো সমস্যা নাই বেরো। तो देखते हैं इसके बाद আমাদের কোন বিষয়ের উপর রোধটা নির্ভরশীল হয়, ঠিক না ভাই সাহেব? ওকে ভাই সাহেব, কোনো চাপ নেই, आके देखते हैं। চলিয়ে দেখতে হ্যাঁ পরিবাহীর উপাদানের উপর আমাদের রোধ নির্ভর করে কিনা সেটাও তো একটা বড় বিষয়, ঠিক আছে কিনা? তাহলে দেখবো কি এখন পরিবাহীর উপাদান। 2 নম্বর হচ্ছে কি পরিবাহীর উপাদান। আরে 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 পরিবাহীর উপাদান, আর পরিবাহীর উপাদানের উপর আমাদের কি রোধ যে নির্ভরশীল করে সেই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু হতেই পারে না। কারণ কি আমরা জানি যে আমাদের যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকের মধ্যে দিয়ে কি হয়, আমাদের প্লাস্টিকটা হচ্ছে অন্য পদার্থ, প্লাস্টিকটা অন্য কোনো উপাদান দিয়ে তৈরি, তার জন্য প্লাস্টিকের মধ্যে দিয়ে আমাদের রোধের মানটা অনেক বেশি হয়। তার জন্য আমাদের সেই প্লাস্টিকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে নাই। কিন্তু আমরা যদি একটা লোহা নিই তাহলে সেই লোহাটার উপাদানটা আলাদা, তার জন্য বলতে পারি যে আমাদের লোহার মধ্যে কি হচ্ছে রোধের মানটা খুবই কম। কারণ কি এই লোহার মধ্যে আমাদের তড়িৎ পরিবহন করতে ভালো করে পারে, ঠিক তো? নিশ্চয়, কোনো সমস্যা আছে না? তাহলে চলো আমাদের পরিবাহের উপাদানের উপর আমাদের এই রোধ বা রেসিস্ট্যান্স কিভাবে নির্ভরশীল সেই সম্পর্কে বোঝা যাক। ওকে চলো ভাই, তো দেখো বিভিন্ন পদার্থের রোধ, বিভিন্ন পদার্থের রোধ বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন পদার্থের রোধ বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন পদার্থ তড়িৎ, বিভিন্ন পদার্থ তড়িৎ প্রবাহকে বিভিন্ন মাত্রায় বাধা প্রদান করে। ঠিক আছে কিনা? আমরা বলতে পারি যে আমাদের বিভিন্ন পদার্থের রূপার আলাদা, তামার আলাদা, প্লাস্টিকের আলাদা, সোনার আলাদা, বিভিন্ন পদার্থের বিভিন্ন রোধের মান থাকে, বিভিন্ন পদার্থের রোধের মান বিভিন্ন হয়। মানে বলতে পারি প্রত্যেকটা পদার্থ, সোনা হোক রূপা হোক, প্রত্যেকটা পদার্থ তার তড়িৎ প্রবাহ মাত্রাকে বিভিন্ন মাত্রায় বাধা দেয়। যদি আমরা রূপো নিই তাহলে সে রূপোর কি জানো তো, সে রূপোর মধ্যে বা সে রূপোটার কিন্তু সেই রূপের মধ্যে আমাদের রোধের মানটা সব থেকে কম হয়। রূপোর মধ্যে আমাদের রোধ বা রেসিস্ট্যান্সের মানটা অনেক কম হয়, তাই রূপোর মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবহন করতে সব থেকে বেশি ভালো পারে। বুঝতে পারলে? তারপরে আছে আমাদের তামা, তার জন্য আমরা তামা ইউজ করি আমাদের ঘরে। তামায় যে সমস্ত তার আছে প্রত্যেকটা তার হচ্ছে আমাদের তামা দিয়ে তৈরি। কেন? কারণ সেই তামার মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবহন করতে বেশি ভালো পারে, এই তামার মধ্যে রোধটা অনেক কম। বুঝতে পারলে তো? সেই সম্পর্কে আমার কথা বলছি, চিন্তার কোনো কারণ নাই। ওকে ঠিক কিনা?
অফকোর্স। এবার বলবে দাদা আমাদের বাড়িতে তামার থেকে ভালো তো রূপা ওঠে, সেই রূপার মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবহন করতে বেশি ভালো পারে, তাহলে আমরা কেন রূপা ইউজ করি নাই আমাদের ঘরের ইলেকট্রিক কারেন্ট সিটিতে? তো পরিষ্কার আমরা জানি ভালো করে যে রূপার দাম অনেক বেশি, আর গরিব কখনো রূপা কিনতে পারবে নাই, তার জন্য বলা হয় যে আমরা বাড়িতে তামা ইউজ করি, তামার দাম কম আর সস্তা পাই যায়। ওকে ঠিক আছে না? আরে চলো ঠিক আছে তো চলিए মস্ত দেখতে हैं কি বলতে পারি যে পরিবাহের উপাদান, মানে বলতে পারি যে বিভিন্ন পদার্থের রোধ বিভিন্ন হয়, বিভিন্ন পদার্থের রোধ বিভিন্ন হয়, অর্থাৎ বিভিন্ন পদার্থ তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বিভিন্ন মাত্রায় বাধা দেয়, কেউ কম বাধা দেয় কেউ বেশি বাধা দেয়। ওকে ঠিক আছে চলো ভাই, তো আমাদের যে আছে এক্সাম্পল বলতে গেলে তামা আছে, ঠিক আছে, এই তামা আছে আবার রূপো আছে, ঠিক আছে, তামা, রূপো, পিতল, লোহা, ঠিক আছে, এইসব যে পদার্থগুলো আছে অর্থাৎ কি তামা, রূপো, পিতল, লোহা, যে সমস্ত ধাতব পদার্থ আছে, তো আমাদের বেশিরভাগ ধাতব পদার্থের রোধের মানটা অনেক কম। কি রোধের মানটা অনেক কম। আর আমরা বুঝতে পারছি কি যে আমাদের এই ধাতব পদার্থগুলার বিভিন্ন বা বেশিরভাগ ধাতব পদার্থের বা সব ধাতব পদার্থের মধ্যে কিন্তু আমাদের রোধের মানটা কম হয়, তার জন্যই আমাদের ধাতব পদার্থের মধ্য দিয়ে, লোহার মধ্য দিয়ে, তামার মধ্য দিয়ে, রূপার মধ্য দিয়ে অনেক সহজেই তড়িৎ পরিবহন করতে পারে বা প্রবাহ মাত্রার মানটা বেশি হয়। ঠিক আছে কিনা? এটা আমরা বলতে পারি। তো আমরা বলতে পারি কি তামা, রূপো, পিতল, লোহা বিভিন্ন বা তামা, আবার বলছি তামা, রূপো, পিতল, লোহা ইত্যাদি প্রত্যেকটা ধাতব পদার্থের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার মানটা অনেক বেশি হয়, তার জন্য আমরা সেই সমস্ত ধাতব পদার্থকে বলতে থাকি কি আমাদের সুপরিবাহী। কি বলতে থাকি? সুপরিবাহী বলতে থাকি। কি বলতে থাকি? সুপরিবাহী বলে থাকি। ওকে কি বলতে থাকি? সুপরিবাহী বলে থাকি। ঠিক আছে, তাহলে কি আমাদের তামা, রূপো, পিতল, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর মধ্য দিয়ে তড়িৎ সহজেই প্রবাহিত হতে পারে। আমাদের তামা, রূপো, পিতল, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর মধ্য দিয়ে তড়িৎ সহজেই পরিবহন করতে পারে, তার জন্য আমরা আমাদের ধাতব পদার্থগুলিকে সুপরিবাহী বলে থাকি। মানে পরিষ্কার দিতে পারছে কি যে আমাদের যে সমস্ত পদার্থ সুপরিবাহী, সেই সুপরিবাহী পদার্থের মধ্যে আমাদের রোধের মানটা খুবই কম, আর রোধের মানটা খুবই কম তার জন্যই আমাদের সুপরিবাহীর মধ্য দিয়ে আমাদের তড়িৎ অনেক সহজেই পরিবহন করতে পারে। ঠিক আছে কিনা? একদম ঠিক। তাহলে সুপরিবাহী কণগুলো আমাদের সমস্ত ধাতব পদার্থে হচ্ছে সুপরিবাহী, কারণ কি আমাদের ধাতব পদার্থের মধ্যে রোধের মানটা খুবই কম হয়, তার জন্য আমাদের ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ অনেক সহজেই পরিবহন করতে পারে, তাই আমরা সমস্ত ধাতব পদার্থকে প্রায় বলে থাকি সুপরিবাহী পদার্থ বা সুপরিবাহী। ওকে কি সুপরিবাহী বলে থাকি, গুড কন্ডাক্টর, সুপরিবাহী, গুড कंडक्टर यार, बैड नॉय, गुड कंडक्टर। ओके ঠিক আছে তো চালিয়ে ফের দেখতে হ্যাঁ আমাদের আরেকটা বিষয়। অন্যদিকে আমাদের আরো অনেক পদার্থ আছে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারেই না, মানে অনেকগুলো পদার্থ আছে যাদের মধ্যে আমাদের রোধের মানটা অনেক বেশি, সেই সমস্ত পদার্থের মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবহন করতে পারেই না, তাই তাদেরকে বলা হয় অন্তরক বা ইনসুলেটর বা ব্যাড কন্ডাক্টর, কুপরিবাহী। যেগুলো হচ্ছে কি কাঠ, প্লাস্টিক, রাবার, অভ্র ইত্যাদি কি এই সমস্ত পরিবাহী বা এই সমস্ত পদার্থের মধ্য দিয়ে কি তড়িৎ পরিবহন করতে পারে? ঘন্টাটা পারে না, তার জন্যই তো আমাদের কাঠ, রবার, প্লাস্টিক, অভ্র ইত্যাদি পদার্থগুলিকে বলা হয় অন্তরক বা ইনসুলেটর বা কুপরিবাহী বা ব্যাড কন্ডাক্টর। তাহলে কি কি বলতে পারছি যে আমাদের আছে যেটা কাঠ, প্লাস্টিক, রবার, অভ্র, ঠিক আছে, অভ্র এই সমস্ত, ঠিক আছে, ইত্যাদি কাঠ, প্লাস্টিক, রবার, অভ্র ইত্যাদি পদার্থের মধ্যে আমাদের রোধের মানটা অনেক বেশি হয়, মানে এই সমস্ত পদার্থের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ হতে পারে না বা তড়িৎ পরিবহন করতে পারে না,
তার জন্য আমাদের এই সমস্ত পদার্থগুলিকে বলা হয়ে থাকে অন্তরক বা ইনসুলেটর বা কুপরিবাহী বা ব্যাড কন্ডাক্টর। কোনো সমস্যা আছে না? ঠিক আছে, তাহলে কি যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে আমাদের বা যে সমস্ত পরিবাহের মধ্য দিয়ে আমাদের তড়িৎ সহজে পরিবহন করতে পারে তাদের বলা হয় সুপরিবাহী বা গুড কন্ডাক্টর। আবার যে সমস্ত পরিবাহী বা যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবহন করতে পারে না সেই সমস্ত পদার্থগুলিকে বলা হয় কুপরিবাহী বা ব্যাড কন্ডাক্টর। ঠিক আছে, বা ইনসুলেটর বা অন্তরক। আর এই সমস্ত পদার্থের মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবহন করতে পারে না বলেই কিন্তু আমরা বাড়িতে ইনসুলেটর বা অন্তরক পদার্থ হিসেবে ইউজ করে থাকি আমাদের এই সমস্ত বিষয়গুলোকে। ওকে, চলে তাহলে কাঠ, রবার, প্লাস্টিক, বায়ু। আর ইয়ার বায়ু যেটা আছে না আমাদের এখানে বায়ু প্রবাহিত হচ্ছে, এই বায়ুটা কি হচ্ছে কুপরিবাহী, তার জন্য তো আমাদের কারেন্ট ওখান থেকে এখানে আসতে পারছে না। যদি আমাদের বায়ু সুপরিবাহী হতো না তাহলে আমরা যেখানে থাকতাম শর্ট খায় মরে যেতাম। বুঝতে পারছো তো? কারণ যেখানে আমাদের লিক হতো কারেন্ট, সেই লিকটা থেকে আমাদের বায়ুর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত চলে আসতো আমার কাছে, এবং আমি শর্ট খায় হাওয়া খায় তুমিও মরতে। ওকে, ঠিক আছে তো? চালি এতটা বুঝতে পেরেছি। প্রসঙ্গগত উল্লেখ আবার দেখো আমাদের কি, তাহলে কি বলতে পারি যে আমাদের যে অন্তরক বা ব্যাড কন্ডাক্টর তাদের মধ্যে আমাদের রোধের মানটা অনেক বেশি হয়। কি হয়? রোধের মানটা অনেক বেশি হয় বা রেজিস্ট্যান্সের মানটা অনেক বেশি হয়। ঠিক আছে, এটা আমরা মাথার মধ্যে রাখবো। আবার আমরা কয়েকটা ধাতুর কথা বলতে পারি, আবার আমরা কয়েকটা পদার্থের কথা বলতে পারি। যেমন আছে কি ধাতু ছাড়াও আরো কয়েক ধরনের পদার্থ রয়েছে যাদেরকে পরিবাহী বলা চলে। ঠিক আছে, এই ধাতু ছাড়াও কয়েকটা আবার পদার্থ আছে যাদেরকে কি, যাদেরকে আমাদের আমরা পরিবাহী বলতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে কি আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নিম্ন চাপে রাখা গ্যাস অর্ধ পরিবাহী। নিম্ন চাপে রাখা গ্যাস আর বলতে পারি অর্ধ পরিবাহী। ঠিক আছে, ওকে, বুঝতে পারিস তো? তাহলে কি আমাদের, আমরা কি বললাম যে আমাদের ধাতব পরিবাহী গুলোকে, ধাতব যে সমস্ত পদার্থ রয়েছে, তো প্রত্যেকটা ধাতব পদার্থকে কি বলা হয় সুপরিবাহী বা গুড কন্ডাক্টর বলা হয়। তো আমাদের ধাতব পদার্থগুলি ছাড়াও আমাদের আরো কিছু পদার্থ রয়েছে, যেমন কি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নিম্ন চাপে রাখা গ্যাস, কি উচ্চ চাপে নয়, নিম্ন চাপে রাখা গ্যাস, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আবার যে অর্ধ পরিবাহী রয়েছে তাদেরকেও কিন্তু আমরা পরিবাহী বলতে পারি। তাদের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, এটা আমরা বলতে পারি। একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এক্সাম্পল হচ্ছে জল। ঠিক আছে, কি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে আমাদের জল। ঠিক আছে, জল হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর আমরা জানি যে তার জন্যই আমরা ভিজা হাতে যখন কোনো কারেন্ট ছুঁই তখন কিন্তু আমরা শর্ট খাই বা শর্ট সার্কিটে আমরা মারা পড়ে যাই বা ডাইরেক্ট হসপিটাল চলে যাই। ঠিক কি না? এটা বলতে পারি? নিশ্চয় বলতে পারি। তাহলে কি আমাদের জলের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে, তার কারণটা কি জল হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তার জন্যই সবাই বলে আরে ভিজা হাতে তারটা ছুঁইস না, ভিজা হাতে সুইচটা অন করিস না। কারণ কি যে আমাদের যদি হাত ভিজা থাকে তাহলে বলতে পারে কি যে আমাদের হাতটা ভিজা মানে কি হাতে জল আছে, আর জলের মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের জল হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবং আমরা জানি যে আমাদের জলের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন তার জন্য করতে পারে। তার জন্যই আমরা ভিজা হাতে কোনো তার বা কোনো ইলেকট্রিক সরঞ্জাম চার্জ করি না বা ছুঁই না। ওকে, চালিয়ে দেখতে হ্যাঁ ফের পরিবাহীর উষ্ণতা। অর্থাৎ আমাদের যদি কোনো একটা পরিবাহী নেওয়া হয় এবং সেই পরিবাহীটা যদি উষ্ণতা বেশি হয় তাহলে একটা উষ্ণতা বেশি গরম পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে বেশি পারবে নাকি ঠান্ডা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে বেশি পারবে, অর্থাৎ আমাদের রোধের মানটা কোথায় বেশি হবে সেই সম্পর্কে এবার আমরা জানবো। ওকে, চালিয়ে তাহলে যদি এখন পর্যন্ত এই পরিবারের উপাদান সম্পর্কে সমস্যা থাকে তো সেটা কমেন্টে আমাকে জানাও। ঠিক আছে, বিনা কিছু চাপে, কোথাও কোনো চাপ কিন্তু নেওয়ার প্রয়োজন নাই, একদম সহজ করে বোঝাচ্ছি, একদম বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? ভাই জানা না ভাই, একবার জানা ঘুম পাচ্ছে, তারপরে দেখ আমি কি করছি। ওকে, একবার জানাও যে ঘুম পাচ্ছে দাদা, তারপরে দেখো কি হয়, দেখো কি হয়। ওকে, আমি আমার পুরো সিস্টেমটাকে পাল্টাই দেবো তোমাদের ঘুম না আসে সেই ব্যবস্থা আমি করবো। ওকে, আমি ঠান্ডা মাথায় বলছি তার জন্য ঘুম পাওয়ার চান্সটা খুবই বেশি হতে পারে। ওকে, ঠিক আছে, তো দেখো ভাই পরিবাহীর উষ্ণতা, এটা যে 4 নম্বর হচ্ছে পরিবাহীর
উষ্ণতা, পরিবাহীর উষ্ণতা, ওকে, টেম্পারেচার হবে কন্ডাক্টর। দেখো ভাই, একটা মাথায় রাখো, ধাতব পরিবাহীর উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। কি আছে, আমরা ধাতব পরিবাহী নিয়েছি, ওকে, সে ধাতব পরিবাহী তামা, রূপো, অ্যালুমিনিয়াম কুচবি, ওকে। তো আমরা যদি ধাতব পরিবাহী নিই এবং সেই ধাতব পরিবাহীটার মধ্যে যদি উষ্ণতা আমরা বাড়াই, তাহলে আমাদের রোধও বাড়ে। অর্থাৎ বলতে পারছি কি, যে আমাদের ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি হলে তার রোধ বাড়ে। মানে আমরা একটা পরিবাহীকে যত বেশি উষ্ণতা দিব, ততই তার রোধটা বেশি হবে। যতই আমরা উষ্ণতা বাড়াবো, ততই সেই ধাতব পরিবাহীর রোধটা বাড়বে। আর রোধ বাড়বে মানে কি বলতে পারি, তার মধ্যে তড়িৎ পরিবহন করতে পারবে নাই, ততই বেশি তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি হবে, তড়িৎ প্রবাহমাত্রার মানটা কম হয়ে যাবে। ঠিক কিনা বলতে পারি? একদম। তাই বলতে পারি যে আমরা যদি কোনো পরিবাহী নিই এবং সেই পরিবাহীটার যদি উষ্ণতা বেশি হয়, তাহলে গরম বা উষ্ণতা বেশি যুক্ত আমাদের একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারবে না। কারণ কি, আমাদের একটা পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করলে তার রোধের মানটা বাড়বে, আর রোধের মানটা বাড়ছে মানে কি তার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারবে না। আবার আমরা সিমিলারলি যদি কোনো একটা ধাতব পরিবাহীর উষ্ণতা কম করে দিই, তো যতই আমরা একটা ধাতব পরিবাহীর উষ্ণতা কম করব, ততই সেই পরিবাহীর রোধের মানটা কমে যাবে। মানে বলতে পারছি কি, যদি আমরা ধাতব পরিবাহী নিই, তাহলে সেই ধাতব পরিবাহীটার উষ্ণতা যতই বৃদ্ধি করা হয়, উষ্ণতা বেশি মানে রোধ বেশি। একটা ধাতব পরিবাহী যতই বেশি আমরা উষ্ণতা বৃদ্ধি করব, ততই তার রোধের মানটা বাড়বে। আবার যদি উষ্ণতা কম করি, তাহলে রোধটা কমবে। মানে এখানে আমরা বুঝতে পারছি, যদি আমরা কোনো ধাতব পরিবাহী নিই, সেই ধাতব পরিবাহীটা যদি উষ্ণতা আমরা অনেক কম করে দিই, তো যতই আমরা একটা ধাতব পরিবাহীর উষ্ণতা কম করব, ততই সেই পরিবাহীটার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে ভালো পারবে। ঠিক কিনা? অফকোর্স বলতে পারি। তাহলে কি, উষ্ণতার সাথেও দেখলাম যে আমাদের কোন পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধ বাড়বে, আবার কোন পরিবাহীর উষ্ণতা কমে গেলে তার রোধও কিন্তু কমে যাবে। ঠিক আছে? কিন্তু এরকমটা নয় যে আমরা যতই উষ্ণতা কমাবো, ততই তার রোধটা কমে কমে যাবে, বা আমরা যতই উষ্ণতা বাড়াবো, ততই তার, ঠিক আছে, ততই তার রোধটা বেড়ে বেড়ে যাবে। ঠিক আছে? এরকমটা কিন্তু নয়। যেমন আমাদের আছে কি, তামা আছে, ঠিক আছে, কি আছে? তামা, ওকে, তামা, রূপো আছে, ওকে। তো এই যে তামা, রূপো, এই সমস্ত আছে, তামা বা রূপো, ঠিক আছে। তো এই তামা বা রূপোর মতো যে সমস্ত ধাতু পদার্থ রয়েছে, এই তামা বা রূপোর মতো যে সমস্ত ধাতু পদার্থ রয়েছে, তাদের উষ্ণতা, তাদের সে তামা বা রূপো তৈরি কোনো ধাতু পরিবাহীর উষ্ণতা কমাতে কমাতে আমরা একটা উষ্ণতা কম করতে গেলে তার রোধ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কমে, তারপরে রোধ আর কমে নাই। ঠিক আছে? মানে একটা লিমিট আছে, একটা লিমিটের নিচে কিন্তু এর রোধ কমে নাই। আমরা মনে করো একটা তামা বা একটা রূপোর তৈরি একটা ধাতব কোনো পদার্থ নিয়েছি, ঠিক আছে, বা ধাতব কোনো পরিবাহী নিয়েছি। আবার সেই ধাতব পরিবাহীর উষ্ণতা যত কম করবো, ততই কিন্তু রোধটা কম হবে। ঠিক আছে? এইভাবে উষ্ণতা কম করতে করতে এক সময় উষ্ণতা আমরা যদি আরো অনেক কম করি, তাও রোধের মানটা কমবে না, মানে রোধের মানটা একটা লিমিট পর্যন্তই কমবে। ঠিক আছে? আমাদের তামা বা রূপোর মতো ধাতব পরিবাহের ক্ষেত্রে, ওকে, তাহলে কি বলতে পারি, যে আমাদের তামা বা রূপোর মতো সাধারণ ধাতব পরিবাহের ক্ষেত্রে অপদ্রব্য বা ত্রুটির উপস্থিতিতে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে রোধ কমার পরিমাণ সীমিত হয় বা থেমে যায়। উষ্ণতা বলতে পারি কি, প্রশ্নমত বলতে পারি যে তড়িৎ বিশিষ্ট পদার্থ, কার্বন, কাঁচ, নিম্নচাপে রাখা গ্যাস, অর্ধপরিবাহী ইত্যাদির উষ্ণতা বাড়লে রোধ কমে। ঠিক আছে? কি বললাম, আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি কি বলি শোনো, আমাদের এরকমটা নয় যে আমাদের সমস্ত পদার্থের রোধটা বৃদ্ধি, সমস্ত পরিবাহীর, সমস্ত পদার্থের যে উষ্ণতা বৃদ্ধি করলে রোধটা বাড়বে না। আমাদের ধাতব পরিবাহের উষ্ণতা বাড়লে তার রোধটা বাড়বে, উষ্ণতা কমলে রোধটা কমবে। ঠিক আছে? কিন্তু ওদের যে আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কার্বন, কাঁচ, নিম্ন চাপে রাখা গ্যাস, অর্ধ পরিবাহী ইত্যাদির উষ্ণতা যদি আমরা বাড়াই, তাহলে তার কিন্তু রোধটা কমতে থাকে। ওকে, এটা তোমরা মাথার মধ্যে রাখবে। ঠিক আছে? নোটস করে নেবে। ঠিক আছে? কি নোটস করে নেবে। ওকে, চলো ভাই, এরপর অন্যান্য বিষয়। এবার আমাদের কয়েকটা বিশেষ ধাতব পরিবাহী রয়েছে, বা বিশেষ কয়েকটা পরিবাহী রয়েছে যাদের বিশেষ বিশেষ অবস্থায় আমাদের রোধের মানটা পরিবর্তন হয়। তো সেই সম্পর্কে দুটা কথা বলে নি বা জেনে নি। ঠিক আছে? চলো 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 চলো
তাহলে কি অন্যান্য বিষয়ের উপর প্রভাব। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম কি যে আমাদের একটা পরিবাহী রোধ বা রেসিস্ট্যান্স তার পরিবাহীর আকার, পরিবাহীর উপাদান, পরিবাহীর উষ্ণতার অপর নির্ভরশীল থাকে একদম পিওরলি। করো এই সম্পর্কে আমাদের ডাউট নেই। এবার কয়েকটা অন্যান্য বিষয় সম্পর্কে জানা যাক, মানে অন্যান্য কোন কোন বিষয়ের উপর আমাদের এই পরিবাহী রোধ নির্ভরশীল হয়। ওকে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে কি অন্যান্য, আরে আর অন্যান্য বিষয়। ঠিক আছে, ওকে, এই সম্পর্কে বুঝে নিই। তো দেখো ভাই, আমাদের একটা, ঠিক আছে, তো আমাদের এই সমস্ত অন্যান্য বিষয় বলতে কি আমাদের কয়েকটা বিশেষ ধাতু আছে। সেই বিশেষ ধাতুর রোধের মানটা বিশেষভাবে পরিবর্তন হয় বা বিশেষভাবে নির্ভরশীল হয়ে থাকে। ওকে, সেই সম্পর্কে বুঝো। আমাদের আছে কি, আমাদের আছে নাম্বার 1 সেলেনিয়াম ধাতু। ঠিক আছে, সেলেনিয়াম, সেলেনিয়াম। এই সেলেনিয়াম ধাতু কি, এই সেলেনিয়াম ধাতু, সেলেনিয়াম যে ধাতুটা আছে, এই সেলেনিয়াম ধাতুর অপর যখন আলো পড়ে, তো সেলেনিয়াম ধাতুর অপর আলো পড়লে রোধ কমে যায়। কি, রোধ কমে যায়। আমরা যদি একটা সেলেনিয়াম ধাতু নিই, আবার সেই সেলেনিয়াম ধাতুটার অপর যদি আমাদের আলো পড়ে, তাহলে রোধটা কিন্তু তার কমে যায়, রোধ বা রেসিস্ট্যান্স কমে যায়। আমরা আমাদের একটা সেলেনিয়াম ধাতু নিয়েছি, আবার সেই সেলেনিয়াম ধাতুটার অপরে আমরা যদি আলো ফেলি, তো আমাদের একটা সেলেনিয়াম ধাতুর অপর আলো পড়লে তার রোধটা কিন্তু কমে যায়। এবং এই আলোর তীব্রতা যত বেশি হয় ততই আমাদের একটা সেলেনিয়াম ধাতুর রোধের বা রেসিস্ট্যান্সের মানটা কম হয়ে যায়। এটা মাথার মধ্যে রাখবে। 2 নম্বর হচ্ছে আমাদের কি বিসমাথ, বিসমাথ না, হ্যাঁ বিসমাথ। ওকে, ঠিক আছে, বিসমাথ ধাতু। তো আমাদের এই যে বিসমাথ ধাতু রয়েছে, এই বিসমাথ বিসমাথ ধাতুকে, ঠিক আছে, কি আমাদের বিসমাথ ধাতু, এই বিসমাথ ধাতুকে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্রের সামনে নিয়ে যাই, তো যখনই আমরা একটা বিসমাথ ধাতুকে, আমরা যখনই বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রের কাছে নিয়ে যাই, তখনই সেই বিসমাথ ধাতুর যে রোধের মান সেটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। বুঝতে পারলে তো? আবার যখনই কি বলছে দেখো, আমরা আমাদের বিসমাথ ধাতুগুলিকে, আমরা বিসমাথ ধাতুকে যখনই চৌম্বক ক্ষেত্রের কাছে নিয়ে যাই, তখন সেই বিসমাথ ধাতুর মধ্যে রোধের মানটা বৃদ্ধি পায়। এবং আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা যত বেশি বৃদ্ধি পায়, তত তার রোধের মানটা বৃদ্ধি পাবে। এটা বলতে পারি। আরেকটা বলতে পারি, 3 নম্বর হচ্ছে কি আমাদের কাঠ কয়লা। কি, কাঠ কয়লা। তো আমাদের যে কাঠ কয়লা আছে, সেই কাঠ কয়লা ভালো করে লক্ষ্য করে দেখবে যে আমাদের একটা কাঠ কয়লার ভিতরে কিন্তু অনেক জায়গায় ফোংরা ফোংরা থাকে। আর আমরা কি জানি যে আমাদের কাঠ কয়লার ভিতরে যে সমস্ত ফোংরা বা ফাঁক ফাঁক থাকে, সেই সমস্ত ফাঁকের মধ্যে কি থাকে, বায়ু প্রবেশ করে থাকে, মানে বায়ু থাকে, থাকি না একদম। আর বায়ু হচ্ছে কি, বায়ু হচ্ছে আমাদের কিরে তড়িৎ পরিবহনের কুপরিবাহী। আমাদের বায়ু হচ্ছে কি কুপরিবাহী একটা, মানে বলতে পারে কি যে আমরা যখন কাঠ কয়লা থাকে, এবং সেই কাঠ কয়লা কি, সেই কাঠ কয়লার মধ্যে অনেক ফাঁক থাকে, এবং সেই ফাঁকের মধ্যে আমাদের বায়ু প্রবেশ করে থাকে। তার জন্য একটা কাঠ কয়লার কি হয়, একটা কুপরিবাহী হিসেবে কাজ করে। মানে বলতে পারে যখন আমাদের একটা কাঠকয়লা নিই এবং সেই কাঠকয়লার মধ্যে বিভিন্ন ফাঁক থাকে, তখন সেই ফাঁকের মধ্যে বায়ু প্রবেশ করে থাকে। তার জন্য তার মধ্যে দিয়ে আমাদের ঠিক করে তড়িৎ পরিবহন করতে পারে না। মানে বলতে পারি তখন আমাদের রোধের মানটা অনেক বেশি থাকে। বায়ু থাকে মানে কি, বায়ু হচ্ছে কি উপরে বাইরে, উপরে মানে কি রোধের মানটা বেশি থাকে। ঠিক আছে, মানে কি আমাদের রোধের মানটা বেশি থাকে। এরপর যদি যখনই আমরা আমাদের এই কাঠ কয়লাকে কোনো একটা মেশিন বা কোনো একটা যন্ত্রের সাহায্যে যখনই আমরা আমাদের এই কাঠ কয়লাকে একদম পিষিয়ে দিই, একদম তার মধ্যে কি করি, একদম শটান দিই, একদম জাতা করে দিই, একদম পিষে, তখন কি হয়, তার মধ্যে কাঠ কয়লার ভিতরে যে সমস্ত বায়ু ছিল, সেই কাঠ কয়লার ভিতরে যে সমস্ত ফাঁক ছিল, সেই ফাঁকের মধ্যে যে সমস্ত বায়ু ছিল, সব বায়ু কিন্তু বার হয়ে যায়। তখন আমাদের কাঠ কয়লার মধ্যে কিন্তু আর কোন রকম কুপরিবাহী পদার্থ থাকে নাই। আর তখন বলতে পারে কি, তখন আমাদের এই কাঠকয়লাটা একটা সুপরিবেশ হিসেবে কাজ করে।
বুঝতে পারলে তো? মানে কি আবার বলছি, যে আমরা যখন কাঠকয়লা নিই এবং সেই কাঠকয়লাটা নর্মাল যে অবস্থা, সে অবস্থায় কাঠকয়লার মধ্যে বিভিন্ন ফাঁক থাকে এবং ফাঁকের মধ্যে আমাদের বিভিন্ন বায়ু প্রবেশ করে থাকে, এবং বায়ু যেহেতু কুপরিবাহী আমাদের তড়িৎ পরিবহনে, তাই বলতে পারি কি তার মধ্যে রোদের মাত্রা বেশি হয়। এরপর যখনই আমরা একটা মেশিন বা যন্ত্রের সাহায্যে আমাদের কাঠকয়লার মধ্যে যে ভিতরে হাওয়াগুলো আছে, সেই হাওয়াগুলোকে বার করে দিই, চাপটা করে দিই, এবং কার্বনের প্রত্যেকটা অংশকে বা আমাদের এই কাঠকয়লার প্রত্যেকটা অংশকে একদম কাছাকাছি নিয়ে আসি, সটান দিই, চিপকান দিই, তখনই কিন্তু এটার মধ্যে আর কোনো কুপরিবাহী পদার্থ যেমন যেমন বায়ু থাকে না। তখন কি হয়, সেটা একটা সুপরিবেশের কাজ করে। মানে বলতে কি, যে আমাদের নর্মাল অবস্থায় একটা কাঠকয়লা মধ্যে রোদ অনেক বেশি হয়, কিন্তু যখনই আমরা চাপটা করে দিই, এটাকে আমরা অনেক কাছাকাছি নিয়ে আসছি এর প্রত্যেকটা কোণাকে, তখন কি হয়, এর মধ্যে রোদের মানটা কমে যায় এবং তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। আর আমরা এই সেলেনিয়াম, বিসমাথ আর কাঠ কয়লা এই তিনটি পরিবার সম্পর্কে আমরা আলোচনা করলাম। তার কারণ হচ্ছে কি, যে এই তিনটি ধাতুর ব্যবহার অনেক বেশি আমাদের এই তড়িতের ক্ষেত্রে। ওকে, অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে সম্পর্কে আমরা পরে পড়বো। ঠিক আছে, তাই চাপের কোনো ব্যাপার নাই, ক্লাসটা अभी बाकी है, पिक्चर अभी बाकी है मेरा भाई। ওকে, ঠিক তো? চালিয়ে ভাই, এরপর দেখি, এরপর চলো আরেকটা বিষয় সম্পর্কে জানা যাক। কি? আরেকটা পরিবাহী আছে যাকে বলা হয় অতি পরিবাহী। তাহলে আমরা কখন একটা পদার্থকে অতি পরিবাহী বলবো, সেই সম্পর্কে চলো দুই এক কথা বলা যাক, ঠিক না? মাত্র জাস্ট দুই একটা কথা বলবো, একদম ক্লিয়ার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। হবে? ওকে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে কি আমাদের কি হচ্ছে রে, অতি পরিবাহী কোন পদার্থগুলোকে আমরা বলবো সেই সময়, আরে ভাই ওকে লিখছি, অতি অতি পরিবাহী, অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। গুড নয়, সুপার, সুপার কন্ডাক্টর। দেখো ভাই, আমাদের কি আছে, আমাদের অনেক পদার্থ আছে, যে সমস্ত পদার্থের উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে নিয়ে গেলে সেই সমস্ত পদার্থের মধ্যে রোধের মানটা কমে যায় বা রোধের মানটা একদম শূন্য হয়ে যায়। এবং যখনই আমাদের কোনো একটা পদার্থের মধ্যে রোধের মানটা শূন্য হয়ে যায়, তখনই বলতে পারি যে আমাদের ওই পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন অনেক সহজেই বা তড়িৎ পরিবহনের মানটা অনেক বেশি হবে। আর যখনই আমাদের একটা কি, যখনই আমাদের একটা কন্ডাক্টর বা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মানটা বেশি হয়, তখনই আমরা বলতে পারি কি সেটা একটা অতি পরিবাহী বা একটা সুপার কন্ডাক্টর। ওকে, মানে তার মধ্যে কি রোধের কোনো বিষয়ই নাই, তার মধ্যে আমাদের তড়িৎ পরিবহন কোনো মতে 0% বাধা পাবে কি নাই, একদম সহজেই পরিবহন করতে পারবে। তার জন্য আমরা তাকে অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর বলি। চিন্তার কোনো কারণে আবার বলছি, ঠিক আছে, চিন্তার কোনো কারণে আবার বলছি, আমাদের অনেক পদার্থ আছে বা আমাদের যে সমস্ত পদার্থের উষ্ণতা, যে সমস্ত পদার্থের উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে নিয়ে গেলে সে সমস্ত পদার্থের রোধ শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাদেরকে বলা হয় সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী। আবার বলছি, আমাদের যে সমস্ত পদার্থের উষ্ণতা মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে, তো এই একটা পদার্থ নিয়েছি, আবার সেই একটা পদার্থকে আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে যদি আমরা -5 ডিগ্রি বা -6 ডিগ্রি উষ্ণতার নিচে 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 নিয়ে যাই একটা পরিবাহীকে, এবং তখন যদি সেই পরিবাহীটার মধ্যে রোধটা একদম শূন্য হয়ে যায়, রোধের মানটা একদম শূন্য হয়ে যায়, তখন বলতে পারবে কি যে আমাদের রোধের মান শূন্য, মানে এখানে আর এই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনকে বাধা দেওয়ার আর কারো ক্ষমতা নেই। তখন বলতে পারে কি যে আমাদের তড়িৎ পরিবহন অনেক সহজে করতে পারবে এবং সিম্পলি করতে পারবে আমাদের এই ধাতু পরিবাহীটার মধ্য দিয়ে। তখন আমরা সেই ধাতু পরিবাহীটাকে বলবো কি অতি পরিবাহী, এবং আমরা সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে বলবো সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। ওকে, আবার বলছি, যে সমস্ত পদার্থের উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে নিয়ে গেলে আমাদের সেই পরিবাহীটার বা সেই পদার্থটার আমাদের রোধের মানটা শূন্য হয়ে যায়। আবার বলছি, যে সমস্ত পদার্থের উষ্ণতা একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে নিয়ে গেলে ওই পদার্থের রোধের মানটা শূন্য হয়ে যায়, সেই সমস্ত পদার্থগুলিকে বলা হয়
অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর বলা হয় তার কারণটা হচ্ছে কি তার মধ্য দিয়ে আমাদের অনেক সহজে অনেক বেশি তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ পরিবহনকে বা তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা কেউ থাকে না, যেহেতু আমাদের রোধের মানটা শূন্য হয়ে যায়। তাই আমরা সেই পদার্থ বা পরিবাহীকে অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর বলবো। এবং আমাদের যে নির্দিষ্ট উষ্ণতা, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় কি সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। কারণ কি সেই নির্দিষ্ট উষ্ণতার নিচে যখনই আমরা যাচ্ছি তখনই তার রোধের মানটা, তখনই সেই পদার্থের রোধের মানটা শূন্য হয়ে যাচ্ছে। তাই আমরা সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলবো ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নাই একদম দাদা, কোথাও কোনো সমস্যা আমাদের কিন্তু নেই, কোনো সমস্যা কিন্তু আমাদের নেই। যেমন আমাদের কি 4.2 কি হচ্ছে আমাদের, এই যে 4.2 কেলভিন উষ্ণতায় যখনই আমরা পারদ নিয়ে যাব, তো সেই পারদদার যখনই আমরা একটা পারদকে, যখনই আমরা পারদকে 4.2 কেলভিন উষ্ণতার নিচে নিয়ে যাই, 4.2 কেলভিন উষ্ণতার নিচে যখনই আমরা পারদকে নিয়ে যাই, তখন সেই পারদের যে রোধ, সেই রোধের মানটা শূন্য হয়ে যায়। তাহলে বলতে পারে কি যে 4.2 কেলভিন উষ্ণতায় আমাদের পারদ হচ্ছে একটা অতি পরিবাহী বা একটা সুপার কন্ডাক্টর। ঠিক আছে, এবং আমরা আমাদের নির্দিষ্ট উষ্ণতা 4.2 কেলভিন, এটা বলবো কি সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। ওকে, কি সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা বুঝতে পেরেছি নিশ্চয়ই? যদি এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয় প্লিজ কমেন্ট আমাকে জানাও। ওকে, আর তোমার এনার্জি রয়েছে কিনা এতক্ষণ পর্যন্ত সেটা তুমি কমেন্ট আমাকে জানাও বিনা কিছু চাপে। ঠিক তো? চলে দাদা, এরপর তাহলে বোঝা যাক রোধাঙ্গ বা আপেক্ষিক রোধ কি। রোধাঙ্গ বা আপেক্ষিক রোধ কি, রেসিস্টিভিটি और স্পেসিফিক রেজিস্ট্যান্স কি জিনিস। ঠিক আছে, তো রোধাঙ্গ সম্পর্কে এবার আমরা জানবো। এই রোধাঙ্গ আরো বেশি মজাদায়ক, এই রোধাঙ্গ একদম সহজ। ঠিক আছে, জাস্ট আর 10 মিনিট, এই 10 মিনিট কথা বলবো রোধাঙ্গ বা রেসিস্টিভিটি সম্পর্কে বা স্পেসিফিক রেজিস্ট্যান্স সম্পর্কে, তাহলে আমাদের ক্লাস পুরো খতম হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। ওকে 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 ওকে, তাহলে কি রোধাঙ্গ বা রেসিস্টিভিটি কি সেই সম্পর্কে চলো বোঝা যাক। রোধাঙ্গ বা রোধাঙ্গ রেসিস্টিভিটি, রেসিস্টিভিটি বা বলতে পারে কি আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেসিস্ট্যান্স, তো এটাও বলতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কি রোধাঙ্গ কি জিনিস সেই সম্পর্কে চলো বোঝা যাক। তো দেখো ভাই, আমরা কি দেখলাম যে আমাদের একটা পরিবাহী যত বেশি লম্বা হবে, মানে আমাদের একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে, ততই তার রোধের মানটা বেশি হবে। মানে বলতে পারে কি যে আমাদের পরিবাহের রোধ যত বেশি, একটা পরিবাহের দৈর্ঘ্য যত বেশি, ততই সেই পরিবাহের রোধটা বেশি। দৈর্ঘ্য বেশি, রোধ বেশি। দৈর্ঘ্য কম, রোধ কম। মানে বলতে পারে কি যে আমাদের কোন একটা পরিবাহের রোধ, না সরি, যদি কোন একটা পরিবাহের দৈর্ঘ্য L হয়, তাহলে বলতে পারে কি যে আমাদের রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। আমাদের একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে ততই তার রোধ বাড়বে, দৈর্ঘ্য কমবে রোধ কমবে। মানে আমাদের এই রোধ আর পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সম্পর্ক, সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ঠিক কিনা? মানে কি আর সমানুপাতিক L, এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি নিশ্চয়। আবার দেখলাম যে আমাদের কোন একটা পরিবাহী যত বেশি মোটা হয়, ততই তার রোধের মানটা কম হয়। আবার যত বেশি সরু হয়, তত তার রোধের মানটা কম হয়। মানে বলতে পারে কি যে আমাদের যদি কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a হয়, তাহলে কি বলতে পারি যে আমাদের r এর সাথে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই যে সম্পর্ক, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্ষেত্রফল বাড়ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে তো রোধ কমবে। আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমবে তো রোধটা বাড়বে। মানে বলতে পারি কি আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং রোধের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং আমাদের একটা পরিবাহীর দৈর্ঘ্য এবং রোধের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক। এটা আমরা বুঝতে পারছি। তাহলে কি পেলাম কি আমরা আর সমানুপাতিক L পেলাম, এবং আরেকটা পেলাম কি আমাদের আর সমানুপাতিক 1/a। এবং আমরা যখন এই 1 নম্বর আর 2 নম্বর দুটি সমীকরণকে আমরা একসাথে লিখবো, তখন বলতে পারবে কি যে আর সমানুপাতিক L/a।
কোনো সম্পর্ক আছে? কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা আমাদের নাই। এটা আমরা পরিষ্কার লিখতে পারি। বা যখনই আমরা আমাদের এই সমানুপাতিক দিকে হাঁটায় আমরা সমান বসাবো, তখন আমরা একটা বাড়ি থেকে একক নিয়ে আসবো। সেই এককটা হচ্ছে এখানে র। কি হচ্ছে? র। এই র কে বলা হয় আমাদের, এই র কে বলা হয় পরিবাহী রোধাঙ্গ। কি বলা হয়? পরিবাহী রোধাঙ্গ বা রেসিস্টিভিটি বা আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেসিস্ট্যান্স। বুঝতে পারলে? তাহলে কি এই রোটা, এই একক যেটা রয়েছে সমানুপাতিক একক, এই রো কে বলা হয় রোধাঙ্গ। আর আমরা এখানে পরিষ্কার দিতে পারছি যে আমাদের এই আর আর এর সাথে, অর্থাৎ আমাদের রোধের সাথে রোধাঙ্গের যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক। দেখতে পাচ্ছি কিনা? মানে যদি কোনো একটা পরিবাহের রোধাঙ্গ বেশি হয়, মানে সেই পরিবাহীটার রোধও বেশি। আবার যদি বলি যে কোনো একটা পরিবাহী আছে এবং সেই পরিবাহীটার বা সেই ধাতব পরিবাহীটার যদি রোধের মানটা কম হয়, তাহলে বলতে পারে কি যে সেই ধাতব পরিবাহীটার রোধাঙ্কের মানটা হচ্ছে কম। ঠিক আছে? তাহলে কি এই রোধাঙ্গ বা রেসিস্ট্যান্স কিছুই নয়। আমরা এখানে যে সমানুপাতিক ধ্রুবকটি পাচ্ছি, সেই সমানুপাতিক ধ্রুবক রোটিকে বলা হয় রোধাঙ্গ বা রেসিস্টিভিটি। রোধাঙ্গ বা রেসিস্টিভিটি। ঠিক আছে? একদম ঠিক। আর মনে রাখো, আমাদের এই রোধাঙ্গ বা রেসিস্টিভিটি এর মানটা আমাদের পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল হয়। কি? পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল হয়। মানে আমাদের বিভিন্ন পরিবাহীর রোধাঙ্গ বিভিন্ন, যেমন আমাদের বিভিন্ন পরিবাহীর রোধের মানটা বিভিন্ন হয়, তেমনি বলতে পারি কি যে আমাদের বিভিন্ন পরিবাহীর রোধাঙ্গের মানটাও বিভিন্ন হয়। যে পরিবাহীর রোধের মানটা বেশি হয়, সেই পরিবাহীর রোধাঙ্গের মানটা বেশি হয়। ঠিক কিনা? একদম বলতে পারি। তাহলে কি আশা করি রোধাঙ্গ সম্পর্কে আর কোনো সমস্যা নেই। তাহলে কি বলতে পারি যে আমাদের রোধাঙ্গ পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। যেমন আমাদের আরটাও কি আছে? পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। ঠিক কিনা? একদম ঠিক। কোনো সমস্যা আছে না? আমরা বলতে পারি কি যে এর মানে হচ্ছে যে আমাদের পরিবাহীর মানে হচ্ছে এটা যে আমাদের একই একই পদার্থের একই পরিবাহে একই পদার্থের বা একই উপাদানের জন্য, একই উপাদানের জন্য আমাদের রোধাঙ্গের মানটা একই হয়। আবার অন্য উপাদানের জন্য আমাদের রোধের মানটা আলাদা হয়। যদি আমরা লোহা নিই, একটা লোহা নিলাম, ঠিক আছে? এবার লোহা আমরা মোটা নিই, সরু নিই, প্রত্যেকটা মোটা লোহা নিই বা সরু লোহা নিই, যে কোনো আমরা লোহা নিই না কেন, আমাদের লোহা কি প্রত্যেকটা লোহা হচ্ছে একই উপাদান দিয়ে তৈরি। আমাদের ওই পরিবাহীটার উপাদানটা হচ্ছে লোহা। তাহলে লোহা মোটা সরু যেমনি হোক, আমাদের সেই লোহার যে রোধাঙ্গ বা আমাদের ওই রেসিস্টিভিটির মান সেটা কিন্তু সবসময় একই হয়। ঠিক আছে? মানে একই উপাদানের রোধাঙ্গ বা রেসিস্টিভিটির মানটা একই হয়। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার যদি তামা নিই, এবার সেই তামাটা মোটা হোক, সরু হোক, বড় হোক, লম্বা হোক, তামা তো পড়ে। তামা হচ্ছে একই উপাদান তৈরি, তামা। ঠিক আছে? তাহলে কি সেই তামার রোধাঙ্গ একই হয়। ঠিক আছে? মানে কি তামা বড় হলি বা ছোট হলি তার রোধাঙ্গের মানটা কিন্তু একই হবে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ওকে। আর আমাদের তামার রোধাঙ্গের মানটা কত হয়, আমাদের রূপার রোধাঙ্গের মানটা কত হয়, সেই সম্পর্কে একটা লিস্ট তৈরি করা আছে, একটা তালিকা তৈরি করা আছে। সেখানে তোমরা দেখলেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? আর ওটা মুখস্থ রাখতে হবে নিশ্চয়ই। ঠিক আছে? আর তো কোনো ফর্মুলা নেই এখানে। ঠিক আছে? ওটা কি মুখস্থ রাখতে হবে, তাই চাপের কোনো ব্যাপার নাই। ঠিক আছে? তো চাপের কোনো ব্যাপার নাই, ওটা মুখস্থ রাখবে। আর একটা কথা মাথায় রাখবে, আমাদের রূপো আছে না, সে রূপোর রোধাঙ্গের মানটা হচ্ছে, সে রূপোর কি হচ্ছে, রূপো। ঠিক আছে? ওই রূপোর রোধাঙ্গের মানটা হচ্ছে 1.6, আই থিঙ্ক ওকে, 1.65 ইন্টু 10⁻⁻6। আর এই রূপোর রোধাঙ্গের মানটা কম, রোধাঙ্গ কম, মানে কি হচ্ছে তার রোধের মানটা কম। রোধাঙ্গ কম মানে রোধ কম, রোধাঙ্গ কম। সব থেকে যতগুলা পরিবাহী রয়েছে, যতগুলা ধাতব পরিবাহী বা পদার্থ রয়েছে, প্রত্যেকটা পদার্থ বা ধাতব পরিবাহের মধ্যে সব থেকে কম রোধাঙ্গ হচ্ছে আমাদের রূপোর। 1.6, 1.65 ইন্টু 10⁻⁻6, 10⁻⁻6। ঠিক আছে? 10⁻⁻6। ঠিক আছে? এতে এই মাত্র এই একটু একদম কম হচ্ছে আমাদের রূপোর। তার জন্য কি, এই যেহেতু আমাদের রূপের রোধাঙ্গের মানটা খুবই কম, তাই বলতে পারে কি আমাদের রূপের রোধের মানটাও খুবই কম। আর রোধের মানটা কম মানে কি, তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন অনেক সহজেই করতে পারবে। মানে বলতে পারে সব থেকে সুপরিবাহী একটা পদার্থ হচ্ছে আমাদের রূপো।
কিন্তু আমরা বাড়িতে রূপো ইউজ করি না, তার কারণটা হচ্ছে কি রূপোর দামটা অনেক বেশি, না তোমার রূপে করতাম। তারপরে আছে আমাদের তামা, সেটা কত 1.76, ঠিক আছে। তারপরে আছে কি আমরা তামা আছে, আর তামার রোধাঙ্গের মানটা হচ্ছে 1.76 ইন্টু 10⁻⁶, ঠিক আছে। সেকেন্ডে তামা, তার জন্য আমরা তামা ইউজ করি আমাদের যে কোনো ইলেকট্রিক সার্কিটে বাড়িতে। ওকে, ঠিক তো? দেখতে হবে ভাই, বন্ধ হয়ে গেলে মুশকিল। ওকে, চলো তাহলে এই সম্পর্কে আর কিছু কথা বলতে হচ্ছে না। তাহলে কি আমাদের কাছে কি আছে, আমাদের কাছে এই যে তালিকাটা আছে বিভিন্ন পদার্থের রোধাঙ্গ, ঠিক আছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সেই 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিভিন্ন পদার্থের রোধাঙ্গ চলে আসে আমাদের তালিকাটা, সেই তালিকাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এবং সেই তালিকা দেখে নেবে যে রূপাটার রোধাঙ্গের মানটা অনেক কম আছে, তারপর সেকেন্ডারি তামা, তারপরে আছে কি আমাদের সোনা, তারপর অ্যালুমিনিয়াম, টংস্টেন, ঠিক আছে। এটা মুখস্থ রাখবে। ওকে, চাপের কোনো ব্যাপার নেই। ওকে, ঠিক আছে দাদা। তো দেখো ভাই, এবার চলো আমরা আমাদের রোধাঙ্গের সংজ্ঞা কি বলতে পারি সেই সম্পর্কে একটু বুঝে নিই। রোধাঙ্গের সংজ্ঞা আমরা এখানে কি বলতে পারি সেই সম্পর্কে চলো দুই এক কথা বুঝে নেওয়া যাক, দুই একটা কথা বুঝে নেওয়া যাক আমাদের এই রোধাঙ্গ সম্পর্কে। ওকে, দেখো ভাই, আমরা রোধাঙ্গের সংজ্ঞা কি বলতে পারি সেই সম্পর্কে চলো বুঝে নি। একদম বকবাসের টাইম নেই, ঠিক আছে। আমাদের ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, অনেকটা গেল, ঠিক আছে। আশা করি এবার বিরক্তিকর সৃষ্টি হচ্ছে, তো চাপের কোনো ব্যাপার নেই, আর একটু দাঁড়াও। ওকে, দেখো ভাই কি বলতে পারি, দেখো আমরা যদি একক দৈর্ঘ্যের কি একক কি দৈর্ঘ্য হচ্ছে একক, একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য, একক প্রস্থ এবং একক উচ্চতা বিশিষ্ট কি একক, একক দৈর্ঘ্য প্রস্থ, একক দৈর্ঘ্য, একক প্রস্থ, আবার বলছি একক কত, একক দৈর্ঘ্য, একক প্রস্থ এবং একক উচ্চতা বিশিষ্ট যদি একটা ঘনক নিই, ঠিক আছে, সেই একক ঘনকটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি আর সমানুপাতে জানি র এল বাই কি জানি আমরা জানি এ জানি। তো আমাদের কি বলতে পারি যে একক ঘনকটা, এই একক ঘনকটার প্রস্থচ্ছেদের মানটা কত হবে, 1 হবে নিশ্চয়ই একদম, ঠিক আছে। এবং আমাদের দৈর্ঘ্যের মানটা কত হবে 1 হবে নিশ্চয়ই। তাহলে আমরা বলতে পারি কি যে আর সমানুপাতে র 1/1 বলতে পারি কি আর সমানুপাতে র, এটা আমরা বলতে পারি কিনা, আর সমান র বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি কিনা, একদম বলতে পারি। কি বলতে পারি যে আমরা যখন কি বলতে পারি আমরা যে একক দৈর্ঘ্য প্রস্থ, একক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট একটি ঘনকাকৃতি পরিবাহী নেওয়া হলো এবং সুতরাং ঠিক আছে একক একক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট একটি ঘনকাকৃতি পরিবাহী নেওয়া হলো, সুতরাং বলতে পারি পরিবাহী দৈর্ঘ্য এল সমান হচ্ছে 1 এবং আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি বলতে পারি 1 নম্বর সমীকরণে যদি আমরা মানটা বসাই তাহলে বলতে পারি কি এই সমীকরণে যদি আমরা মানটা বসাই তাহলে বলতে পারি কি আমাদের আর সমান হচ্ছে র। মানে এখান থেকে আমরা আমাদের রোধাঙ্গের সংজ্ঞাটি বলতে পারি, কি বলতে পারি একক ঘনকের কি হচ্ছে একক ঘনকের যে কোনো দুই বিপরীত তলের মধ্যে রোধের যে মান সেটাই হচ্ছে আমাদের ওই ঘনকের বা পরিবাহীর রোধাঙ্গ, বলতে পারে কিনা একক ঘনকের যে কোনো দুই বিপরীত তলের মধ্যবর্তী অংশের রোধকে, একক ঘনকের যে কোনো দুই বিপরীত, এটা এটা বা এটা এটা বিপরীত বলেছে, একক ঘনকের যে কোনো দুটি একক ঘনকের যে কোনো দুটি বিপরীত তলের মধ্যে যে কোনো একক ঘনকের যে কোনো দুটি বিপরীত তলের মধ্যে রোধের যে মান, রোধের ঠিক আছে মধ্যবর্তী অংশের রোধকে তার কি বলা হয় উপাদানের রোধাঙ্গ বলা হয়। ওকে, ঠিক আছে, বলতে পারি কিনা, নিশ্চয় বলতে পারি যে আমাদের কি একক ঘনকের, যেহেতু এখান থেকে পরিষ্কার বলতে পারি যে একক ঘনকের যে কোনো দুই একক ঘনকের যে কোনো দুই বিপরীত তলের অংশের মধ্যে রোধের যে মান তাকেই বলা হয় রোধাঙ্গ। বা বলতে পারি আবার পরিষ্কার করে বলছি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে এটা বা এটা 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 বা এটা এটা একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে বা একক ঘনকের যে কোনো দুটি বিপরীত তলের মধ্যবর্তী অংশের রোধকে তার রোধাঙ্গ বা রেসিস্টিভিটি বলা হয়। আর বেশি কথা বলছি না। ওকে, এবার যদি বলা হয় যে রোধাঙ্গের একক কি, তো সেই রোধাঙ্গের এককটা আমরা বলতে পারি কি, বলতে পারি দাদা, তো রোধাঙ্গের একক আমরা বলতে পারি কি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি হচ্ছে আর সমান হচ্ছে র এল বাই এ,
বা বলতে পারি কি আমাদের র সমান আমরা পরিষ্কার বলতে পারি কি র সমান আমরা বলতে পারি আমাদের এখানে চলে আসবে, তাহলে এখানে আসবে আমাদের আর এ। ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমরা বলতে পারি আর এ বাই এল হবে। আর আমরা সবাই জানি আমাদের যেটা আছে কি হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে কি রোধাঙ্গ, এবং রোধাঙ্গের এককটা বলতে পারি কি আর এর একক। আর হচ্ছে কি আমাদের রোধ, রোধের হচ্ছে আমাদের ওহম। ঠিক আছে, ওহম। এবং আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলেছে এ, এর হচ্ছে সেমি স্কয়ার। ঠিক আছে, এবং আমাদের এই যে এলটা আছে, এলটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে আমাদের সেমি। ঠিক আছে, তাহলে সেমি স্কয়ার সেম কাটাকাটি তো সেম থাকবে পরে। ঠিক আছে, একদম ঠিক। তাহলে বলতে পারি কি ওহম ইন্টু সেমি। এটা হচ্ছে আমাদের রোধাঙ্গের একক। কি হচ্ছে এটা? এটা হচ্ছে আমাদের রোধাঙ্গ বা রেসিস্টিভিটির একক, তাকে আমরা এভাবে লিখতে পারি ওমেগা ইন্টু সেমি। ঠিক আছে, আবার যদি আমরা এটাকে, এটা হচ্ছে সিজিএস এককটা। ঠিক আছে, এবার যদি আমরা এই রোধাঙ্গের এককটা এসআই পদ্ধতিতে লিখতে চাই তাহলে বলতে পারি কি হচ্ছে আমাদের ওমেগা ইন্টু মিটার। ঠিক আছে, আর 1 ওমেগা ইন্টু মিটার সমান বলতে পারি যে 100 ওমেগা ইন্টু সেমি। এটাও মাথার মধ্যে রাখবে। ঠিক আছে, তাহলে কি 1 হচ্ছে ওহম ইন্টু সেমি, এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে একক আমাদের এই রোধাঙ্গের, আমাদের এই রোধাঙ্গের। ঠিক আছে, এবং আমাদের ওহম ইন্টু মিটার, এটা হচ্ছে এসআই পদ্ধতির একক আমাদের এই রোধাঙ্গ বা রেসিস্টিভিটির। এটা মাথার মধ্যে রাখবে, কোনো চাপের ব্যাপার নেই। ঠিক আছে, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, একদম সিম্পল জিনিস। ওকে, ঠিক কি না? একদম। চলো, আরেকটা দেওয়া আছে যে তামা রোধাঙ্গ, একটা তামা দেওয়া আছে। ঠিক আছে, তামা দেওয়া আছে, তামা রোধাঙ্গ 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তামার, তামা কি, তাহলে তামা বলছি কিন্তু তামা বলছি, তামা রোধাঙ্গ 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বলতে বোঝায় যে আমাদের 1 মিটার কি হচ্ছে বলতে পারি আমরা, আমরা কি বলতে পারি, আমরা পরিষ্কার বলতে পারি যে 1 সেমি। কি বলতে পারি আমাদের তামার, তামা রোধাঙ্গ, তামা কি, তামা, তামা লিখে দিচ্ছি। ওকে, তামা রোধাঙ্গ 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বলতে বোঝায় যে 1 সেমি দৈর্ঘ্য, 1 সেমি প্রস্থ এবং 1 সেমি উচ্চতা বিশিষ্ট একটি তামার ঘনকের পরিবাহের মধ্যে তার তার যে দুটি তলের মধ্যে, তার দুটি ওই একক ঘনকের দুটি তলে, দুটি বিপরীত তলের মধ্যে আমাদের রোধের মানটা হচ্ছে 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এটা তোমরা দেখে নেবে, একদম সহজ জিনিস। কি 1 তামার রোধাঙ্গ 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ওমেগা ইন্টু সেমি। লিখে দিই ওমেগা ইন্টু সেমি, সেমি। ঠিক আছে, ওমেগা ইন্টু সেমি বলতে বোঝায় যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেমি দৈর্ঘ্য, 1 সেমি প্রস্থ এবং 1 সেমি উচ্চতা বিশিষ্ট একটি তামার ঘনক 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো দুই বিপরীত তলের মধ্যে, যে কোনো দুই বিপরীত তলের মধ্যে রোধ হবে 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ওমেগা বা ওহম। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। ওকে, ঠিক আছে তো। চলো ভাই, এরপর আরেকটা কথা, আর এই যে তালিকাটা বললাম, ঠিক আছে, এই তালিকা থেকে আমরা বলতে পারি যে আমাদের দেখলে বোঝা যায় রোধের মান আছে, রূপোর মান সবচেয়ে কম। ঠিক আছে, রূপোর কি হচ্ছে পদার্থের সবচেয়ে কম, মানে রূপো হচ্ছে সবচেয়ে বেশি সুপরিবাহী একটা পদার্থ, যার মধ্যে তড়িৎ অনেক সহজেই পরিবহন করতে পারে। ঠিক আছে তো। চলো, তাহলে এরপর আমাদের রোধাঙ্গ পরিবাহিতাঙ্ক আছে, সেই রোধাঙ্গ পরিবাহিতাঙ্ক সম্পর্কে আমরা পরে ক্লাস আলোচনা করবো, কারণ এই ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেছে, আর আশা করি তোমারও এনার্জি প্রসেস আর অনেক বেশি বিরক্তিকর সৃষ্টি হচ্ছে। তাই কি আমরা সেই রোধাঙ্গ পরিবাহিতাঙ্কের মধ্যে কি ডিফারেন্স, সেই পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক কি, সেই সম্পর্কে আমরা পরে ক্লাসে দুই এক কথা বলে নেব। ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নেই, দেখা হচ্ছে পরের লেকচারে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে। শেয়ার করে দাও তোমার প্রিয় ভাই, বন্ধু, বান্ধবীকে, আর নিজে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, কারণ পরের লেকচার আমাদের তাড়াতাড়ি আসছে। ওকে, বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে। দেখা হচ্ছে পরের লেকচারে। ওকে।